হ্যালো, আমার নাম পুরুধাওন এবং আজকের ভিডিওতে আমরা কিডনি ব্যর্থতার রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন প্রশ্নগুলি নিয়ে কথা বলব এবং তাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আমরা কিভাবে আমাদের ক্রিটিনিন কমাতে পারি। এর সাথে শুরু করা যাক। আমরা যদি ক্রিটিনিন কমাতে চাই তবে আমাদের বুঝতে হবে যে ক্রিটিনিন আমাদের শরীরে কোথায় তৈরি হয় এবং কিভাবে তা আমাদের শরীর থেকে বের হয়। তাই আমাদের মাংসপেশিতে ক্রিটিনিন তৈরি হয় যখনই আমরা প্রোটিন খাই, খাবার গ্রহণ করি, তখন এটি আমাদের মাংসপেশিতে চলে যায় এবং শক্তি উৎপন্ন করে। এরপর এর বিচ্ছিন্নতা হয় এবং এই প্রক্রিয়া একটি বর্জ্য উৎপন্ন হয় যা হল ক্রিটিনিন। সমস্তের শরীরে একই পরিমাণে তৈরি হয় এটা বোঝা সম্ভব। এটি কিডনি বিফলতার রোগীর শরীরে একই পরিমাণে তৈরি হয় এবং এটি সাধারণ মানুষের শরীরেও একই পরিমাণে তৈরি হয়। কিন্তু কিডনি যে কাজ করে তা ঠিকমতো করতে না পারার কারণে ক্রিটিনিন এবং ইউরি বিস্তার করা হচ্ছে না। এর ফলে ক্রিটিনিন এবং ইউরি শরীরে সংগ্রহ করা শুরু করে এবং এই বৃদ্ধি ক্রিটিনিন এবং ইউরির মাত্রা আমাদের বলে দেয় যে কিছু ভুল হচ্ছে। এখন আমাদের শরীরে কতটা ক্রিটিনিন জমা হচ্ছে তা আমাদের জানায় কিডনি কতটা ভালো কাজ করছে বা কতটা খারাপ কাজ করছে। এখন যদি আমরা ক্রিটিনিন কমাতে চাই তবে আমাদের দুটি উপায় আছে। আমরা বা শরীরের গঠন নিয়ন্ত্রণ করতে হবে বা আমাদের কিডনির কার্যকারিতা বাড়ানো লাগবে এবং ক্রিটিনিন ক্লিয়ারেন্স উন্নয়ন করতে হবে। এবং আমি সব সময় আমার সমস্ত রোগীদের বলি যে আপনাকে উভয় ক্ষেত্রেই কাজ করতে হবে। কারণ যদি শরীরে বর্জ্য পদার্থ সংগ্রহ হয় তবে এটি লক্ষণ সৃষ্টি করে এবং জটিলতা উৎপন্ন করে। তাই আমাদের খাওয়ার সাথে এটি নিয়ন্ত্রণ করতে হবে। এখন যদি কোন কিডনি বিফলতা রোগী অতিরিক্ত প্রোটিন খায় তবে শরীরে ক্রিটিনিন উৎপন্ন হওয়ার সম্ভাবনা বেশি হয় এবং যখন ক্রিটিনিনের গঠন বাড়ে তখন আমাদের রক্তে ক্রিটিনিনের পরিমাণ সংগ্রহ করা শুরু হয়। তাই যদি ক্রিটিনিন নিয়ন্ত্রণ করতে চাই তবে রোগীকে তার শরীরে প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিন শরীরে যে পরিমাণ প্রোটিন প্রয়োজন সেই পরিমাণ প্রোটিন যোগ করতে হবে। যদি আমরা মাছ, ডিম, মাংস এবং মুরগির প্রোটিন সংখ্যা বাড়ি তাহলে ক্রিটিনিন আরও বেশি তৈরি হবে এবং রিপোর্টেও দেখা যাবে। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনার কিডনির কাজ করা। কারণ কিডনি নিজে থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এর পেছনে কারণ আছে। 80% মামলায় কিডনি ব্যর্থতার কারণ হল উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্ত শর্করা। আপনি যদি কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করেন, আপনার রক্তচাপ বেশি থাকে, আপনার রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে, তাহলে সব চিকিৎসাই ব্যর্থ হবে। কিডনি নিজেই ক্ষতিগ্রস্ত হবে এবং ক্রিটিনিনের মান নিশ্চিতভাবে বাড়বে। তাই আমাদের কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগেই কিডনি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার অবসান না হোক খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য আমাদের রক্তচাপ এবং রক্ত শর্করা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তচাপ এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে আসলে কিডনি আর ক্ষতিগ্রস্ত হবে না। যদি কিডনি আরও ক্ষতিগ্রস্ত না হয় তাহলে ক্রিটিনিন এবং ইউরির পরিমাণ আর বাড়বে না। যখন এটি আর বাড়ছে না তখনই আমরা চিন্তা করতে পারব যেভাবে এটি নিচু করতে হবে। এখন কিডনির কিছু সুপার পাওয়ার আছে, এটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি কোনো ব্যক্তির কোনো কারণে একটি কিডনি ক্ষতিগ্রস্ত হয় তবে তার শরীরে একটি মাত্র কিডনি থাকলেও ক্রিটিনিন মান এবং ইউরির স্তর বাড়ানো হয় না। তারা কেন বা না এটা একটা প্রশ্ন। কারণ কিডনিগুলির কার্যক্ষমতা বাড়ানোর ক্ষমতা রয়েছে। যেমন আমরা দেখেছি কিডনি একটি হওয়ার পরেও বাড়তে না। যদি আমরা প্রত্যেকটি কিডনি ব্যর্থতা রোগীর জন্য এই ক্ষমতা ব্যবহার করি তবে আমরা কি সুবিধা পাব? ক্রিটিনিন এবং ইউরির মাত্রা বাড়তে না হলেও কমতে শুরু করবে। প্রতিটি কিডনি বিকল রোগীর ক্ষেত্রে আমাদের এটি ব্যবহার করতে হবে। কিন্তু সেটার জন্য, যেমন আমি আপনাকে ধাপ নম্বর 1 বলেছি, আমাদের প্রথমেই রোগের কারণটি দূর করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটি বিপি এবং সুগার। এই নিয়ন্ত্রণের পরে কিডনির কার্যক্ষমতা বাড়তে প্রস্তুত হয়। এটি প্রস্তুত হয়ে গেলে এটি তার কার্যকারিতা বাড়ায়। ক্রিটিনিন এবং ইউরি প্রস্রাবের চেয়ে বেশি বের হতে শুরু করে আর এতে আমাদের রক্তের মাত্রা কমতে শুরু করে, যা যে কোনো কিডনি ফেইলিউর রোগীর জন্য খুবই ভালো একটি বিষয়। এখন যখন আপনার কিডনি খারাপ হওয়া বন্ধ করে তখন এটির উন্নতি হতে শুরু করে, ক্রিটিনিনের মাত্রা কমতে শুরু করে। সুতরাং এটি একটি খুব সহজ এবং বোধগম্য জিনিস। কিডনি বিফলতার রোগীর মনে ডায়ালাইসিসের ভয় কমে যায় কারণ কিডনির অবস্থা এখন স্থিতিশীল। আপনি আপনার ক্রিটিনিনের মাত্রা বৃদ্ধি করা বন্ধ করেছেন। তাই সবাইকে বুঝতে হবে যে ডায়ালাইসিস বা প্রতিস্থাপন থেকে বাঁচার জন্য আমাদের কিডনির যত্ন নেওয়া প্রয়োজন। যে কোন মূল্যে রাখতে হবে। যা আপনাকে বিরক্ত করছে আপনাকে তা আপনার শরীর থেকে বের করতে হবে। এখন কিডনি বিফলতার রোগীর শরীর ঠিক রাখতে অনেক অন্যান্য কাজ করতে হয়, যোগব্যায়াম মতো। এখন কিছু যোগাসন আছে যা বিশেষভাবে কিডনি রোগীদের জন্য ভালো।
তারা কেন ভাল? কারণ কিডনিতে ভালো রক্ত পরিষ্কারতা করে। শরীরে যোগব্যায়াম করলে শরীরে রক্ত চলাচল ভালো হয়, অক্সিজেনের মাত্রা ভালো, তাই ভিতরের টিস্যু স্পষ্টতই ভাল বোধ করবে। তাই আমি আপনাকে যে যোগাসনটি বলবো তা করলে কিডনি ফেইলার রোগীদের সাহায্য হয়। তাই প্রথম আসন হল ভুজং আসন। দ্বিতীয় আসনটি হল পশ্চিম উত্থান আসন। তৃতীয় আসনটি হল অর্ধ মতসেন্দ্র আসন। চতুর্থটি হল নৌকা আসন। এই আসনগুলি করলে কিডনি ব্যর্থ রোগীর শরীরে পরিবর্তন দেখা যাবে। আমি আশা করি আপনি এই আসনগুলি আপনার দৈনন্দিন রুটিনে যুক্ত করবেন। মনে রাখবেন যে সমস্ত কিডনি বিফলতা রোগীদের জন্য অন্য সমস্ত ভারী ব্যায়াম নিষিদ্ধ। আপনি দৌড়তে পারেন না, আপনি জগিং করতে পারেন না, আপনি সাঁতার কাটতে পারেন না, আপনি কোনো উগ্র ব্যায়াম করতে পারবেন না, কারণ ব্যায়াম করলে আপনার মাংসপেশি চলে যায়, পেশিগুলির বিপাকক্রি বৃদ্ধি পায়, এবং যখনই পেশির মেটাবলিজম বাড়ে তখনই শরীরে ক্রিটিনিন গঠন বাড়ে, যা প্রতিবেদনে দেখা যায়। আপনি যদি আক্রমণাত্মকভাবে পেশিগুলি চলাচল করেন, ব্যায়াম করেন, তাহলে আপনি কিছুটা ক্রিটিনিন মাত্রা বাড়ানো দেখতে পাবেন। এখন আমরা আমাদের তৃতীয় বড় প্রশ্নে যাচ্ছি, যা রোগী থেকে আমরা পেয়েছি। কি সেনা স্নান করা কিডনি ব্যাধি রোগীর শরীরকে ডিটক্সিফাই করে নাকি না? এটা হলে আমরা কি সুফল পাব নাকি পাব না? সেনা স্নানের উপকারিতা বুঝতে আমাদের প্রথমে জানতে হবে সেনা স্নান নেওয়ার সময় আমাদের শরীরে কি ঘটে। স্নান করার সময় আমরা একটি উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতার ঘরে থাকি। এতে আমাদের শরীর থেকে ঘাম বের হয়, এবং যখন ঘাম বের হয় তখন ঘামের পানি আমাদের শরীর থেকে বের হয়, অর্থাৎ ঘাম দিয়ে আমাদের শরীরের তরলতা ভালো হয়। ঘামের সাথে দ্বিতীয় যে জিনিসটি বের হয় তা হল লবণ। এখন আমাদের শরীরে লবণ নিয়ন্ত্রণ কিডনি দ্বারা নেওয়া হয়। যদি আমরা আমাদের চামড়ে এই কাজটি করি তবে সবার জন্য এটি উপকারী। আমাদের ঘামে তৃতীয় যে জিনিসটি বের হয় এটি আপনাদের সবাইকে জানা নেই, তা হল ইউরি। আমাদের প্রস্রাব থেকে আমাদের ঘামে বেশি ইউরি বের হয়। তাই যদি কোন কিডনি ফেইলার রোগীর ইউরি স্তর বাড়ছে এবং তাকে নিয়ন্ত্রণে রাখতে চাই, তবে দৈনন্দিন সেনা স্নান করা উপকারী হতে পারে, কারণ এটি ইউরির স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে। এখন আপনার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন যাচ্ছে যে কি সৃষ্টিকর্তার মাত্রা নিয়ন্ত্রণ করে এটা? তাহলে উত্তর হল না। ক্রিটিনিনের মলিকুল বর্ড সে ঘামের মাধ্যমে বের হতে পারে না। এটি আমাদের দেখাবে যে একটি সেনা স্নান করার পরে ক্রিটিনিন নিচে যাচ্ছে না, ইউরি স্তর নিচে চলে যায়। এখন জিজ্ঞাসা হচ্ছে যে কিডনি ব্যাধি রোগীদের জন্য সাউনা বাথ কতটা উপকারী? কিডনি বিফলতার রোগীর জন্য সাউনা বাথ উপকারী, যা ইউরির মাত্রা, তরলের পরিমাণ এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাউনা স্নান করলে আমাদের কিডনির কার্যকারিতা পুনরুদ্ধার হয় না। আপনি সাউনা বাথ নিন। এটি কিডনি ফেইলিউর রোগীদের কোন ধরনের ক্ষতি উৎপন্ন করে না, তবে এটি উপকারী, কিন্তু মনে রাখবেন আমাদের কিডনি রক্ষা করতে হবে। কারণ কিডনি একটু কাজ করছে, সেনা দিয়ে আমরা কিছুটা কাজ করেছি, সুতরাং আমাদের কাজ শেষ হয়ে গেছে। যদি আমরা মনে করি যে সাউনা স্নান করে সব কাজ হয়ে যাবে, ঘাম ঝরি হয়ে যাবে, তাহলে সেটা ঠিক নয়। ক্রিটিনিন অপসারণ করার জন্য আমাদের কিডনি সঠিকভাবে কাজ করতে হবে, এবং সেই জন্য আমি যা আগে বলেছি, আমাদের রোগের মূল উদ্দেশ্যে কাজ করতে হবে। যদি আমাদের কিডনি রক্তশর্করার কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে প্রথমে সেটি সম্পর্কে কাজ করা হয়। কিডনির কার্যকারিতা বৃদ্ধি করে দ্বিতীয় কাজটি সম্পন্ন করা হয়। কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পেলে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়, এরপর প্রস্রাবের মাধ্যমে ক্রিটিনিন ও ইউরি ভালো পরিমাণে বের হয়, এবং আমরা ডায়ালাইসিস থেকে রক্ষা পেয়েছি, আমরা ট্রান্সপ্লান্ট থেকে রক্ষা পেয়েছি। এখন আমাদের কাছে চতুর্থ প্রশ্নটি হল প্রস্রাবে প্রোটিন সম্পর্কে। আমাদের প্রস্রাব থেকে যে প্রোটিন বের হয়, যাকে ডাক্তারি ভাষায় প্রোটিন ইউরি বলা হয়, সেটি কি কারণে হয়? আর এর চিকিৎসা কি? তাই প্রোটিন ইউরি বিশেষত সিকেডি রোগীদের ক্ষেত্রে হচ্ছে কারণ যে কিডনিতে লক্ষ লক্ষ নেফ্রন দ্বারা পরিস্রাবনের কাজ হচ্ছে। এই নেফ্রনগুলি যদি কোন রোগের কারণে প্রদাহ হয়, যা আমরা নেফ্রাইটিস অবস্থা বলি, তখন স্ফীত হয় এবং আমাদের নেফ্রনগুলি রক্তে উপস্থিত প্রোটিন ধরে রাখতে অক্ষম হয়, এবং যখন তারা ধরতে না পারে তখন প্রোটিন লিক হয়ে আমাদের মূত্রে প্রবেশ করতে শুরু করে। এখন প্রোটিন ইউরির এই অবস্থা ভালো নয়।
প্রোটিনের অভাবে রক্ত পাতলা হয় এবং রক্তের তরল পদার্থ আমাদের পায়ে ভরতে শুরু করে, যার ফলে আমাদের পায়ে পানি ভরতে শুরু হয়, ফোলা আসতে শুরু হয় এবং এই ফোলা থেকে আরও জটিলতা দেখা দেয়, যেমন উচ্চ রক্তচাপ বা শ্বাস নিতে অসুবিধা হয়। সুতরাং এই প্রোটিন নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই প্রথমে আমাদের মনে রাখতে হবে যে এর পিছনে যে অবস্থাটি আসছে তা হল কিডনিতে পানি জমা হওয়ার অবস্থা। এবং যদি কিডনিতে স্থূলতা থাকে তবে এর পিছনে একটি বড় কারণ আছে। যদি আপনি সেই কারণটি জানেন, যেমন বিপি, সুগার, যা আমরা সঠিক এসডনি মনিটরিং করে নিয়ন্ত্রণ করতে পারি, তবে তা করা উচিত। যদি বিপি নিয়ন্ত্রণে আসে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে, তাহলে মূত্রে প্রোটিনের পরিমাণ অনেক কমে যায়, কারণ কিডনির নতুন কোনো ক্ষতি হয় না। কিডনিতে ফোলা নিরসন করে প্রস্রাবে প্রোটিনের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবেই কমতে থাকবে, যা নেফ্রাইটিস অবস্থা। একটা মজার ব্যাপার বলি, যদি আপনার প্রস্রাবের প্রোটিন সম্পূর্ণ শূন্য হয়ে যায়, তবে আমরা সেই অবস্থাকে একটি স্থির অবস্থা বলি। যদি আপনার ক্রিটিনিন মাত্রা বেশি হয় কিন্তু প্রোটিন শূন্য থাকে, তবে সেই অবস্থা খারাপ নয়। তাতে লাভ কি? এটি ক্রিটিনিনের মান বাড়ানো থামায় বা খুব ধীরে ধীরে বাড়ে। এই কারণে কিডনি ব্যর্থতার রোগীরা দীর্ঘ সময় কমপক্ষে সমস্যাহীন জীবন যাপন করে। এর সাথে আমি চলে যাওয়ার জন্য আপনার অনুমতি নিতে চাই। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়।